হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। লাস্ট 2 সপ্তাহ কিন্তু আমাদের পড়ে আছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের। আর এই 2 সপ্তাহের মধ্যে বংশগতি চ্যাপ্টার থেকে আমরা এক্স্যাক্টলি কি পড়বো? আমাদের এই বংশগতি চ্যাপ্টারটাকে আমি 3টে পার্টে ডিভাইড করে দিই। প্রথম যে পার্টটা সেই পার্টটা হচ্ছে আমাদের বংশগতি সম্পর্কিত বিভিন্ন আমাদের শব্দাবলীগুলো, যেরকম লোকাস, যেরকম অ্যালিল, যেরকম জিন, এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু পড়ে। সেকেন্ড পার্টের মধ্যে থাকে কিন্তু আমাদের মেইনলি যেখান থেকে আমাদের চেকার বোর্ডের বিভিন্ন কাজগুলো আসে, এক সংকর জনন, দ্বিসংকর জনন পরীক্ষা এবং তার থেকে উপনীত সূত্রগুলো, ঠিক আছে? এবং থার্ড পার্টটা হচ্ছে আমাদের জিনগত। তাহলে এই যে জিনগত রোগের পার্ট আমাদের লাস্টে পড়লো, আর তার আগের যে দুটো পার্ট আমি বললাম, টোটালি এই 3টে পার্ট মিলিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা যথেষ্ট বড় একটা চ্যাপ্টার, তাই তো? তাহলে এই চ্যাপ্টার থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে। এবার দেখো, এমসিকিউ এর তো কখনো সাজেশন সেইভাবে হয় না, এমসিকিউ আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমাদের যে 2 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে, সেটা আমি তোমাকে আজকে যা যা প্রশ্ন বলে দেবো তার মধ্যে থেকেই আসবে। এটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্স কিন্তু রাখছে মাধ্যমিক 2027 এর জন্য। অলরেডি রিটুন পেয়ে গেছো তোমরা, আশা করি দেখে নিয়েছো যে মাধ্যমিক কবে থেকে চালু হচ্ছে, ঠিক আছে? তাহলে মাধ্যমিকের জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা আমাদেরকে জোরদার করতে হবে। আর এই পড়াশোনা জোরদার করার প্রথম পদক্ষেপটাই আমাদের কাছে এখন হবে সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে একটা ভালো মার্কস স্কোর করার প্রচেষ্টা, তাই তো? তাহলে এখন আমাদের এই বংশগতি চ্যাপ্টার থেকে, জিনগত রোগ চ্যাপ্টার থেকে কি পড়বো সেইটাই আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। ভালো করে এই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও। যে প্রশ্নগুলো যেভাবে যেভাবে আমি পড়তে বলছি, যেভাবে পরীক্ষায় আসতে পারে বলে আমি বলছি, সেইগুলোকে একটু মাথায় রাখো, তাহলে নাম্বার একদম ভালো চলে আসবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে সবার প্রথমে আমি তোমাকে বলছি যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য, মানে সরি, শর্ট কোশ্চেন বলা উচিত না, বাট যেগুলো 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে কিন্তু আমাদের আসতে পারে। আচ্ছা, 3 নাম্বারের কিরকম প্রশ্ন আসতে পারে? 3+2 করে আমাদের 5 এর মধ্যে কোশ্চেন আসে। দুটো আমাদের ক্যাটাগরির কিন্তু কোশ্চেন আসতে পারে। 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে মানে স্বাধীনভাবে, এবং আমাদের 5 নাম্বারের কোশ্চেন আসতে পারে, যেটা কিন্তু আমাদের 1+4 আসতে পারে, 4+1 আসতে পারে, টোটাল 5 মার্কসের আসতে পারে, 3+2 হতে পারে, 2+3 হতে পারে। তাহলে আমি যে রকমের প্রশ্নগুলো বলে দিচ্ছি, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এরকম বিভিন্ন ওরিয়েন্টেশনে তোমাদের কাছে আসতে পারে ফাইনাল পরীক্ষাতে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা বলতে আমি সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের কথা বলছি, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই যে কি প্রশ্ন পড়তে হবে। যে কটা বলছি এই কটাই পড়ো, তাহলেই কাজ চলে যাবে, আর টেনশন নিতে হবে না, ঠিক আছে? তো সবার প্রথমে বলছে যে বংশগতি এবং বংশগত বৈশিষ্ট্য কাকে বলে। খুব কি ইম্পর্টেন্ট না, আমি বলে দিচ্ছি যে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা আমাদের পড়ার অতটা বেশি দরকার নেই, জাস্ট এটা একবার রিডিং দিলেই কিন্তু মনে থেকে যাবে। তারপর বলছে প্রকরণ কাকে বলে। ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানুষের ক্ষেত্রে প্রকরণের দুটো উদাহরণ দাও। এটা কি ইম্পর্টেন্ট? 2 মার্কসের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে পারে যে রোলার জিভ প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বলতে পারে যে আমাদের যে কানের যুক্তলতি সেটা প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরকম প্রশ্ন কিন্তু আসার চান্সেস বেশি, ঠিক আছে? তাই এটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে যে প্রকরণের দুটো উদাহরণ লেখো। তারপর বলছে প্রকরণের কারণ কি। এটা কি ইম্পর্টেন্ট? ইয়েস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই কারণ লিখতে দিলে তোমরা কোন কারণগুলো লিখবে? দেখো, 2 নাম্বারের জন্য আসবে, সেটারই চান্সেস বেশি। দুটো পয়েন্ট কিন্তু আমাকে মেনশন করতেই হবে। তা বাদ দিয়ে যদি আমি মেনশন করি তাহলে ঠিক আছে, কিন্তু এই দুটো পয়েন্ট আমাকে মেনশন করতেই হবে। প্রথম হচ্ছে ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তিকরণ বা রিকম্বিনেশন, ঠিক আছে? তাহলে এইটা হবে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে আমাদের মিউটেশন। এই দুটো পয়েন্ট কিন্তু যেন থাকেই থাকে, তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে। তাছাড়া আরো যদি এক্সট্রা পয়েন্ট আমরা অ্যাড করতে যাই, তাহলে গ্যামেটের যথেচ্ছ মিলন বা র্যান্ডম ফার্টিলাইজেশন, এবং তার পাশাপাশি আমি আরেকটা পয়েন্ট বলতে পারি যেটা হচ্ছে পরিবেশগত প্রভাব, বাট সেটা কিন্তু আমাদের জেনারেলি বংশানুসরণযোগ্য হয়ে থাকে না, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো অ্যাডিশনাল পয়েন্ট, যেটা চাইলে তুমি কিন্তু লিখতে পারো, বা 2 মার্কস যদি দেয় তাহলে প্রথম যে দুটো পয়েন্ট আমি বললাম সেটা কিন্তু তোমাকে মেনশন করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে বৈশিষ্ট্য এবং প্রলক্ষণ বলতে কি বোঝো। দেখো, এই যে বৈশিষ্ট্য আর প্রলক্ষণ, এইটার মধ্যে ভাগটা কিন্তু বেশিরভাগ বইতে দেওয়া নেই। কোন বইতে দেওয়া আছে? প্রান্তিকের বইতে দেওয়া আছে। তাহলে কোনো টিচার যদি প্রান্তিকের বই ফলো করে থাকেন, তাহলে তিনি এইটা কিন্তু এরকম দিতে পারে যে এদের মধ্যে পার্থক্য উদাহরণ সহ দেখাও। আর না হলে তোমাকে জিজ্ঞাসা করবে বৈশিষ্ট্য কাকে বলে, তাহলে শুধু বৈশিষ্ট্য ডেফিনেশন দিয়ে দেবে, তার মধ্যেই প্রলক্ষণের কথাটা তুমি নিজের থেকে অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে এটা এরকম ভাবে আমরা পড়ে ফেলবো। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি বৈশিষ্ট্য কোনটা আর প্রলক্ষণ কোনটা হওয়া উচিত। বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ক্যারেক্টার, এবং প্রলক্ষণকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রেটস, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে জিন এবং অ্যালিল বলতে কি বোঝো। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। জিনের বিভিন্ন যে রূপ, ধরো আমাদের লম্বার জন্য দায়ী যে জিন, সেটা ক্যাপিটাল টি হতে পারে, স্মল টি হতে পারে, তাহলে সেগুলো হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ, ঠিক আছে? তাহলে এই যে অ্যালিল, এই অ্যালিলের ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল সহ কিন্তু আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি কখনো বলে যে ফ্যাক্টর কাকে বলে, তাহলে দেখো ফ্যাক্টর মানেই জিন। তাহলে বংশগতির যে আমাদের একক, সেই এককটাই হচ্ছে আমাদের জিন, আর সেই জিনটাকে আমাদের যে মেন্ডেল, সেই মেন্ডেল বিজ্ঞানী কিন্তু নাম দিয়েছিলেন ফ্যাক্টর। তা আমাকে যদি বলে যে ফ্যাক্টর কাকে বলে, তাহলে আমি আগে জিনের ডেফিনেশন লিখবো, তারপর একটা এক্সট্রা লাইন লিখবো যে মেন্ডেল তার বংশগতি যে থিওরি, সেই থিওরিতে কি করেছিলেন, জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তারপর বলছে যে উদাহরণ সহ সমসংকর, হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব, সবকটা একই জিনিস, ঠিক আছে? বিশুদ্ধ জীব বলতে পারে, হোমোজাইগাস বলতে পারে, সমসংকর জীব বলতে পারে, একই জিনিস তার বিভিন্ন নাম, ঠিক আছে? তাহলে এইটার সংজ্ঞা দিতে বলতে পারে।
এবং বিষমসংকর হেটেরোজাইগাস বা সংকর জীবের সংজ্ঞা দাও। সবকটা কিন্তু একই জিনিস। সমসংকর বলতে পারে, হোমোজাইগাস বলতে পারে, বিশুদ্ধ জীব বলতে পারে, এগুলো সব একই জিনিস। আবার এর বিপরীতে বিষমসংকর, হেটেরোজাইগাস এবং সংকর জীব এগুলোও কিন্তু একই জিনিস। তাহলে এদের সংজ্ঞা তোমাকে যদি চাই তাহলে সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে এবং উদাহরণ সহ আমরা লিখবো। যেমন সমসংকরে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। আর আমি যদি বিষমসংকর জিজ্ঞাসা করি তাহলে ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাকে উদাহরণ সহ সবকটার কিন্তু সংজ্ঞা লিখতে হবে। 2 মার্কস কিন্তু আমার কাছে আসবে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন আর কি কি করতে হবে, দেখো আমাকে খুব ইম্পর্টেন্ট বলবে জিনোটাইপ এবং ফিনোটাইপের সংজ্ঞা দাও। যদি বলে সম্পর্ক লিখতে তাহলেও একই জিনিস, ঠিক আছে, প্রথমে ফিনোটাইপ লিখবে তারপর জিনোটাইপ লিখবে, ওইটাই তোমাদের সম্পর্ক হয়ে যাবে। বা জোর বেশি একটা লাইন লিখে দেবে যে এইভাবে ফিনোটাইপ জিনোটাইপের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, এরকম ভাবে। তুমি কতটা কাস্টমাইজ করতে পারবে তোমার উত্তর এটা তোমার উপর থাকছে, কিন্তু তুমি যদি দুটো সংজ্ঞা লিখে দাও তাহলেই ওর সম্পর্কটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই ওটা লিখা মানেই হচ্ছে আমার সম্পর্কটা লিখে দেওয়া। ঠিক আছে, উদাহরণ দিয়ে উল্লেখ করা মানে কি, উদাহরণ দিয়ে উল্লেখ করা মানে লম্বা, লম্বার জন্য ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, খাটোর জন্য স্মল টি হতে পারে। তাহলে এই জিনিসগুলোকেই বলবো আমরা কি উদাহরণ। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে উদাহরণ সহ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি উল্লেখ করো। তাহলে এই প্রশ্নটা আসতে পারে কিভাবে আসতে পারে, অন্য অন্য আসতে পারে মেন্ডেলের প্রকটতার সূত্র লেখো। তাহলে ওইটা তো একই রকম বিষয় না, প্রকটতার সূত্র তো এটাই যে যখন একটা হেটেরোজাইগাস জীব রয়েছে সেই হেটেরোজাইগাস জীবে একটা থাকবে প্রকট বৈশিষ্ট্য, একটা থাকবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমাদের লুপ্ত থাকবে বা আমাদের কিন্তু প্রকাশ পাবে না। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে হেটেরোজাইগাস অবস্থায় কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে, ওই একই রকম বিষয় কিন্তু। এইটাই আমি কিন্তু সেই প্রকটতা সূত্রের মধ্যে লিখে দিই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু উত্তরটা একই রকম, জাস্ট একটুখানি আমাকে হালকা কাস্টমাইজ করতে হবে আমার উত্তরটা। ঠিক আছে, যেরকম এই প্রশ্নটার বিভিন্ন রূপ তোমাকে জিজ্ঞাসা করছে তেমনি তোমার উত্তরটাও হালকা হালকা কিন্তু রূপ বদলে দিতে হবে, কিন্তু আসল লেখাটা কিন্তু একই থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে বংশগতি সম্পর্কিত শব্দ লোকাস বলতে কি বোঝো। এগুলো কিন্তু মাধ্যমিকে আসা প্রশ্ন। ঠিক আছে, লোকাস কিন্তু বারবার জিজ্ঞাসা করেছে, তো লোকাসের সংজ্ঞা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি উদাহরণ জিজ্ঞাসা করে তাহলে খুব ভালো একটা উদাহরণ হচ্ছে যে আমাদের যে এস আর ওয়াই জিন, সেক্স ডিটারমাইনিং রিজন অ্যান্ড ওয়াই ক্রোমোজোম, ওটা আমাদের কোথায় থাকে, ওটা আমাদের ওয়াই ক্রোমোজোমে থাকে পুরুষদের ক্ষেত্রে, স্ত্রী দেহে থাকবে না, কারণ ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে থাকে। বা এরকম বলতে পারো যে আমাদের থ্যালাসেমিয়ার জন্য, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে জিন, সেই জিনটা কোথায় থাকে, আমাদের 16 নম্বর অটোজোমে থাকে। তুমি বলতে পারো যে বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে জিন, সেই জিনটা কোথায় থাকে, সেটা থাকে আমাদের 11 নম্বর অটোজোমে। এরকম ভাবে তুমি বলতে পারো। অর্থাৎ লোকাস মানে কিছু না, লোকাস মানে হচ্ছে জিনের লোকেশন, ক্রোমোজোমের কোথায় আমাদের কিন্তু কি থাকে, আমাদের থাকে হচ্ছে একটা জিন। ঠিক আছে, তাহলে কোনো ক্রোমোজোমের যে অংশটায় বা যে জায়গাটাতে আমাদের স্পেসিফিক্যালি কোনো জিনটাকে আমি পাবো, সেইটাকে সেই জিনের আমি কি বলবো, লোকাস বলবো। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে যে একটি জীবের জিনোটাইপ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরকম তোমাকে জিনোটাইপ দিয়ে দিয়েছে। বলছে কত প্রকারের গ্যামেট তৈরি হয়। এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, যেটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসার চান্সেস খুব বেশি আছে, বা তোমাদের কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে। তখন কি বলবে, তখন বলবে যে কয় প্রকার এবং কি কি গ্যামেট তৈরি করে। যেমন এখানে জিজ্ঞাসা করছে যে কি কি গ্যামেট তৈরি করতে পারে। তা আমরা জানি যে এখান থেকে 4 রকমের গ্যামেট তৈরি হবে, আর ওয়াই, আর ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে একটু করে দিতে হবে। ওকে, আচ্ছা। তারপর কি বলছে, তারপর বলছে টেস্ট ক্রস কি ব্যাক ক্রস কি। তো এটা যেরকম জিজ্ঞাসা করছে এরকমও বলতে পারে যে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস না, উল্লেখ করো। কারণ আমরা জানি যে ব্যাক ক্রসের কি দুটো ভাগ, একটা হচ্ছে আউট ক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস এবং আউট ক্রস দুটোই হচ্ছে ব্যাক ক্রসের আন্ডারেই কিন্তু ফল করছে, তাই তো। আচ্ছা, তাহলে এইটা আমাদেরকে পড়তে হবে। তাছাড়া জিনগত রোগ থেকে কি কি পড়তে হবে, এই যে আমি এই কয়েকটা প্রশ্ন বললাম, কতগুলো বললাম, 10টা প্রশ্ন বললাম, এগুলোই মেজরলি কিন্তু তোমাদের 2 মার্কসে আসবে। আমি বলবো আর 2-একটা প্রশ্ন আমি আলাদা একটা সেকশনের মধ্যে রেখেছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি বলছি জিনগত রোগ থেকে কি কি পড়তে হবে। জিনগত রোগ থেকে পড়তে হবে তোমাকে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, তাদের প্রকারভেদ কি কি হতে পারে, তাদের কারণ কি, ঠিক আছে, এবং তাদের যে উপসর্গ বা লক্ষণ সেইটা কি। উপসর্গ বা লক্ষণ মানে কি, যেটা হয়, মানে রোগটা হলে কি কি উপসর্গ বা লক্ষণ একটা রোগীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় লক্ষণ বা উপসর্গ। ঠিক আছে, আচ্ছা। এবং তাদের কারণ বলতে আমি বলবো যে কোন মানে কোন ক্রোমোজোমে থাকে, সেই ক্রোমোজোমের কোনো জিনের বিযুক্তির জন্য হয় নাকি ক্রোমোজোমের জিনের মিউটেশনের জন্য হয়, কোন ক্রোমোজোমটাতে এক্স্যাক্টলি থাকে, কিরকম ক্রোমোজোমে থাকে, মানে এক্স ক্রোমোজোমে থাকে নাকি আমাদের অটোজোমে থাকে, সেই সব জিনিসগুলো কিন্তু আমি বলবো। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি। ঠিক আছে, এইটা আমাদেরকে জিজ্ঞাসা করবে। যখনই জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করুক না করুক, আমি কিন্তু উদাহরণ দেব। ঠিক আছে, উদাহরণ কি দেবো, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন যে জিনগত রোগ, সেই জিনগত রোগের যে আমাদের বংশানুসরণ, সেটার এক্সাম্পল দেবো ক্রিস ক্রসের মধ্যে। ওকে, আচ্ছা। তারপর বলছে জেনেটিক কাউন্সিলিং এর ধাপসমূহ এবং গুরুত্ব লেখো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ধরেও নাও যে তোমাদের যে 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে, ওটা যদি 3+2 তে আসে তাহলে 2 মার্কসের ওই জায়গাটাতে কিন্তু থাকবে। ঠিক আছে, তো থ্যালামাস বলে, সরি থ্যালামাস কেন বলছি, থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধেও কিন্তু এই জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কি, এইটা আলাদা করে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো একই রকমের উত্তর হয়, এমন কিছু আলাদা উত্তর হয় না। ঠিক আছে, এই গুরুত্ব এখানেও তুমি যা লিখবে এখানেও সেই একই গুরুত্ব লিখবে। এখানে যখন তোমাকে বলতো জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো, তখনও তুমি থ্যালাসেমিয়া পেশেন্টের এক্সাম্পল নিয়ে ওই 25% যে সম্ভাবনা বেরোয় ওই কথাটা উল্লেখ করবে কিন্তু, তাহলেই কিন্তু ফুল মার্কসটা পাবে। ওকে,
আচ্ছা, আবার কি বলছে, তারপর বলছে যে এমন কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলো খুবই ইজি, কিন্তু এই কোয়েশ্চেন গুলো অলমোস্ট মানে এই যে 5টা কোয়েশ্চেন আছে এর মধ্যে একটা না একটা কোয়েশ্চেন আসবেই আসবে, মানে 99% স্কুলে এই 5টার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসছেই। ঠিক আছে, কি কি প্রশ্ন? মেন্ডেল তার পর্যবেক্ষণের জন্য কোন গাছকে কেন বেছে নিয়েছিলেন, এখান থেকে কেনটা ইম্পর্টেন্ট, যে মটর গাছকে কেন তিনি বেছেছিলেন। ঠিক আছে, তো এটা 2 মার্কস বা 3 মার্কসে কিন্তু আসে, এইদার সেপারেটলি 2 মার্কসে আসতে পারে, নাহলে ওই যে 5 রয়েছে ওই 5 এ 3+2 এর ওই 2 সেকশনে বা 3 সেকশনে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপর বলতে পারি মেন্ডেলের বংশগতির সূত্র দুটি লেখো। সূত্র দুটো কি কি? এক সংকর জনন থেকে পাওয়া আমাদের পৃথকীভবন সূত্র এবং দ্বিসংকর জনন থেকে পাওয়া আমাদের স্বাধীন সঞ্চরণ সূত্র। তাহলে এই দুটো সূত্রই কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর হ্যাঁ, সূত্র যখন আমি লিখতে দিই আমি সবসময় একটা জিনিস খুব দেখি, যে পৃথকীভবন সূত্র লিখে নিচে লিখে দাও যে এক সংকর জনন থেকে এটা কিন্তু পাওয়া গেছিল এবং দ্বিসংকর জনন থেকে আমাদের যে স্বাধীন সঞ্চরণ সূত্র সেটা কিন্তু উপনীত হয়েছিল। তো এই কথাটা লিখে দাও যে কোন পরীক্ষা থেকে আমি কোন সূত্রটা পেয়েছিলাম, তাহলে আরো ভালো হয় জিনিসটা, আর কিছুই না। ঠিক আছে, তারপর বলছে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব বিপরীতটা সত্য নয়, অর্থাৎ সব ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস না, তো এইটাও আমাদের আসতে পারে। ঠিক আছে, তারপর বলছে বংশগতির ইতিহাসে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি। এইখানে কিন্তু সবাই একটা জিনিস ভুল করে, যে মটর গাছের কথাটা আছে তখন এক লাইনে লিখে দিয়ে চলে যায় যে মটর গাছকে তিনি বেঁচেছিলেন, কেন বেঁচেছিলেন সেটাও লিখতে হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের আসার চান্স তাই 3 পোর্শনটাই বেশি, মানে ওই যে 3+2 হয় না, সেখানে 3 নাম্বারটার পোর্শনে কিন্তু এটা আসার চান্সেস বেশি থাকে, কারণ এখানে মটর গাছের ওই বৈশিষ্ট্যগুলো লিখতে হয়, তার পাশাপাশি লিখতে হয় যে তিনি ম্যাথামেটিক্স ইউজ করেছিলেন, সম্ভাবনার থিওরি ইউজ করেছিলেন, তিনি মানে অনেক বছর ধরে এক্সপেরিমেন্ট করেছিলেন, তিনি মানে তার যে ভ্যারিয়েশনটা ছিল, যে রেঞ্জটা ছিল সেটা অনেক বেশি ছিল। তো এইসব কথাগুলো কিন্তু এক্সট্রা লিখতে হয়, তাই এটা 3 মার্কসে বেশি আসে, আর এইটা আমাদের 2 মার্কসের সেকশনটাই কিন্তু বেশি আসে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে যে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন। যেরকম আমাদের যদি আমি বলি কাণ্ডের দৈর্ঘ্য, তাহলে লম্বা হবে নাকি খাটো হবে, লম্বাটা প্রকট বৈশিষ্ট্য, খাটোটা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেই পুরো 7টা জোড়া যে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে একটা ছক করে কিন্তু মানে একটা টেবিল করে তার মধ্যে তুমি কিন্তু লিখে দেবে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু হচ্ছে তোমাদের 2 নাম্বার 3 নাম্বারের থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার এগুলো একদম ইন্ডিপেন্ডেন্টলি ওই 2 নাম্বারের সেকশনে আসতে পারে, অথবা আমি যে বললাম 5 নাম্বারের প্রশ্ন আসবে আমাদের, তাতে 3+2 ওখানে আসতে পারে 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য। ওকে, আচ্ছা, এবার আমি বলছি যে এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা জানো যে বংশগতি এবং জিনগত রোগের যে এই চ্যাপ্টারটা আছে, এখানে আমাদেরকে চেকার বোর্ড করতে হয়, করে বিভিন্ন সম্ভাবনা উল্লেখ করতে হয়, তাই তো? তাহলে আমাদের অপত্যদের সেটা F1 হোক বা F2 হোক, আমি বুঝবো যে কোশ্চেনে কি দিয়েছে। তো তাদের যে আমাদের অপত্যদের কি কি সম্ভাবনা আছে, তাদের ফিনোটাইপ কিরকম তৈরি হতে পারে, তাদের জিনোটাইপ কেমন হতে পারে, সেই জিনিসগুলো বার করার জন্য আমাদেরকে চেকার বোর্ড করতে হয়, তাই তো? তাহলে এই চেকার বোর্ড সম্পর্কিত কি কি প্রশ্ন আসতে পারে এটা একটু আমি বলে দিই। তাহলে দেখো, মেন্ডেলের মটর গাছের উপর এক সংকর জননের পরীক্ষা বলতে পারে, জেনারেলি বলে থাকে F2 জনু অবধি করতে, যদি তোমাকে F1 জনু অবধি করতে বলে কোনো কারণে, তাহলে F1 জনু অবধি করবে। এবার এই যে এক সংকর জনন বলো না, এরপরেই দেখবে এটা তোমাকে দেওয়া হবে 3 মার্কস চেকার বোর্ড সহ, এবং তারপর বলবে যে এই এক সংকর জনন থেকে কোন সিদ্ধান্তে উপনীত হন, অর্থাৎ তোমাকে পৃথকীভবন সূত্র কিন্তু লিখতে হবে। প্রথমে লিখতে হবে যে এই এক সংকর জনন পরীক্ষা থেকে মানে মেন্ডেল এক পৃথকীভবনের সূত্রে উপনীত হন। এবার তারপর তোমাকে পয়েন্ট করে লিখতে হবে যে পৃথকীভবন সূত্র কোনটা, তাহলে এইটাই তখন থাকে 2 মার্কস, তাহলে 3+2 হয়ে গেল কত, 5 মার্কস। বুঝতে পারলে কিভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউট হয়? আচ্ছা, তারপর বলছে যে মেন্ডেলের মটর গাছের উপর দ্বিসংকর জনন। দেখো, জেনারেলি কিন্তু এক সংকর জননের থেকে দ্বিসংকর জনন বেশি পরীক্ষায় দেয়, তাই দ্বিসংকর জনন কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ অনেকগুলো আমাদের পসিবল কম্বিনেশন আসে, তো তখন স্টুডেন্টরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। ঠিক আছে, আর যখন করবে তখন তাড়াহুড়ো করবে না, একটু ধৈর্য ধরে দেখে শুনে করবে, কারণ কখন ক্যাপিটাল ওয়াই কখন স্মল ওয়াই সেটা অনেক সময় আমাদের চোখের ভুলে কিন্তু ভুল লেখা হয়ে যায়। এবার জেনারেলি টিচার একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না, কিন্তু টিচার যদি চোখে পড়ে যায় তাহলে কিন্তু সে নাম্বারটা কেটে দেবে। ওকে, আচ্ছা, তারপর বলছে যে দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জন্ম অবধি ফলাফল নির্ণয় করো। ঠিক আছে, সবসময় চেকার বোর্ড দেখাতে হবে, চেকার বোর্ডের সাহায্যেই উল্লেখ করা থাকবে প্রশ্নতে। ঠিক আছে, বলছে এই এটা এক সংকর না, এটা দ্বিসংকর। এই দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সিদ্ধান্তে তিনি উপনীত হন, তাহলে তখন আমি কি বলবো, আমি বলবো স্বাধীন সঞ্চরণ সূত্রের কথা। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে উল্লেখ করে লিখতে হবে। বলছে অসম্পূর্ণ প্রকটতা কি, চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো কিভাবে এটি বংশগতির সূত্রাবলীর ব্যতিক্রম হয়ে দাঁড়াও। তাহলে তুমি শুধু চেকার বোর্ডটা করে দেবে, দিয়ে লাস্টে একটা লাইন লিখবে, যেহেতু আমরা প্রকটতা সূত্রে কি করেছিলাম, যে আমাদের দুটো বৈশিষ্ট্য যখন থাকে হেটেরোজাইগাস অবস্থায়, তখন একটা বৈশিষ্ট্য প্রকট হয়, একটা প্রচ্ছন্ন হয়। প্রকট বৈশিষ্ট্য কিন্তু আমাদের প্রকাশ পায়, কিন্তু এখানে কি হয়, এখানে লাল আর সাদা ফুলের মাঝামাঝি একটা মিশ্র একটা বৈশিষ্ট্য ফিনোটাইপ হিসেবে প্রকাশ পায়, যেটা হচ্ছে গোলাপি। তাহলে এটা একটা ব্যতিক্রম হয়ে গেল, ব্যাস এই একটা লাইন জাস্ট তারপর এক্সট্রা লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে বিশুদ্ধ কালো ও সাদা গিনিপিগ, তাহলে হয় কালো নয় সাদা, অর্থাৎ একটাই কিন্তু ক্যারেক্টার আছে আমাদের, কি, লোমের রং, আর তার দুটো ট্রেট রয়েছে, কালো নাকি সাদা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এক সংকর জনন। তাহলে এক সংকর জননের F2 অব্দি তোমাকে ফলাফল বার করতে বলেছে চেকার বোর্ডের সাহায্যে, এবং তারপর তোমাকে বলছে কোন সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে সেই একই বেশে এখানে 3 দেবে আর এখানে 2 দেবে। আর কোন সিদ্ধান্ত বলতে এক সংকর জনন মানে হচ্ছে আমাদের কি, আমাদের পৃথকীভবন সূত্র। তারপর বলছে বিশুদ্ধ কালো ও কর্কশ, তার সাথে সাদা ও মসৃণ। তাহলে কালো না সাদা, তার মানে লোমের রং, কর্কশ বা অমসৃণ নাকি মসৃণ, তার মানে লোমের প্রকৃতি।
তাহলে এই যে দুটো ক্যারেক্টার পাচ্ছি আমি আর চারটে ট্রেটস পাচ্ছি, তাহলে কি হবে, যখন দুটো ক্যারেক্টার চারটে ট্রেটস আমি পাবো তখন আমি বলবো যে এটা একটা দ্বিসংকর জনন পরীক্ষা, তাই তো? তাহলে গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষায় আমাকে বলছে F2 জন্ম অব্দি ফলাফল বার করতে চেকার বোর্ডের সাহায্যে। তাহলে এইটাই থাকবে তোমাদের 3 মার্কস। তার পাশাপাশি বলছে কোন সিদ্ধান্তে আমরা এখান থেকে উপনীত হতে পারি, তাহলে সেটাই থাকবে কি আমাদের 2 মার্কস। আর দ্বিসংকর জনন মানে হচ্ছে কি আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র কিন্তু আমরা উল্লেখ করব, ঠিক আছে? বলছে মানুষের হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটা ক্রসের সাহায্যে বা চেকার বোর্ডের সাহায্যে কিন্তু উল্লেখ করো। তাহলে এইটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি মানুষের ক্ষেত্রে সেটা আমাকে চেকার বোর্ডের সাহায্যে বা ক্রসের সাহায্যে কিন্তু দেখাও, ঠিক আছে? তাহলে সেটা তখন তোমাকে করতে হবে। এইবার এইটাই তখন প্রশ্ন এরকম ভাবে বলতে পারে, সন্তান সন্ততির লিঙ্গ নির্ধারণে যে বাবার ভূমিকা একমাত্র গ্রহণযোগ্য, মাতার ভূমিকা কিন্তু নেই, সেইটা কিন্তু তোমাকে দেখাতে হবে। তাহলে কিছুই করতে হবে না, তুমি পুরো ছকটা করে দেবে, চেকার বোর্ড করে দেবে, তারপর লাস্ট লাইনে এসে লিখবে যে যেহেতু শুক্রাণু দুই প্রকৃতির হয়, একটা হচ্ছে কি আমাদের গাইনোস্পার্ম, একটা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম, একটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, একটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট। ওয়াই ক্রোমোজোম বিশিষ্টটাকে আমরা বলি অ্যান্ড্রোস্পার্ম, এক্স ক্রোমোজোম বিশিষ্টটাকে আমরা বলি গাইনোস্পার্ম। তাহলে যেহেতু শুক্রাণু দুই প্রকারের হয়, আমাদের ডিম্বাণু তো একই রকমের হয়, তাহলে শুক্রাণু থেকে কোন ক্রোমোজোমটা আসছে, এক্স না ওয়াই, সেইটার উপর ডিপেন্ড করে আমাদের সন্তান সন্ততির লিঙ্গ, তাই তো? তাহলে আমাদের মাতার কিন্তু কোনো ভূমিকা নেই সন্তান সন্ততির লিঙ্গ নির্ধারণে, বরং পিতার ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু আমাকে গুছিয়ে লিখতে হবে, ওকে? তাহলে এটাতে তোমাকে পুরো 5 নাম্বার দিয়ে দেবে বা 3+2 হয়ে যাবে, ঠিক আছে? अगेन কিরকম ডিস্ট্রিবিউশন আসবে ওটা পেপার দিলে তখন তুমি বুঝতে পারবে, বাট প্রশ্ন এগুলোই আসবে, ঠিক আছে? এটুকু কনফিডেন্সের সাথে আমি বলতে পারি। তারপর বলছে যে জেনেটিক, আমাদের যে জেনেটিক ডিসঅর্ডারস গুলো আছে, জিনগত রোগ, তার মধ্যে থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। এবার দেখো, হয় তোমাকে বলবে স্বাভাবিক মহিলা তার সাথে কোনো বর্ণান্ধ পুরুষ বিবাহ করছে, হয়তো তোমাকে বলতে পারে যে একটা স্বাভাবিক পুরুষ তার সাথে একটা হিমোফিলিক মহিলা বিবাহ করছে, হয়তো তোমাকে বলতে পারে যে একটা বাহক পুরুষের সাথে একটা বাহক থ্যালাসেমিয়া মহিলা বিয়ে করছে। তাহলে এরকম ভাবে বিবাহের বিভিন্ন কন্ডিশন তোমাকে দিয়ে দেবে, কেউ স্বাভাবিক হবে, কেউ আক্রান্ত হবে, কেউ হয়তো বাহক হবে, আরেকজন হয়তো বাহক হলো, কেউ হয়তো বাহক, আরেকজন হয়তো স্বাভাবিক, এরকম বিভিন্ন কন্ডিশন তোমাকে দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে থ্যালাসেমিয়ার বার করতে, বর্ণান্ধতার বার করতে এবং আমাদের হিমোফিলিয়ার বার করতে। এবার থ্যালাসেমিয়াটা হচ্ছে আমাদের অটোজোম সমন্বিত রোগ, তাহলে এটা একটু আলাদা রকমের, কিন্তু হিমোফিলিয়ার বর্ণান্ধতা কি আমাদের এক্স ক্রোমোজোম সমন্বিত রোগ, তাহলে এটা একই রকমের কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের এইটা আর এইটা, এই দু রকমের কিন্তু প্রশ্ন আসতে পারে। এইদার থ্যালাসেমিয়া দিয়ে আসবে, এটা একটা রকম টাইপের, যেখানে তুমি এটাকে থ্যাল প্লাস থ্যাল মাইনাস ধরতে পারো, অথবা তুমি ক্যাপিটাল টি স্মল টি এরকম ধরতে পারো। আর হিমোফিলিয়া বর্ণান্ধতা বললে কি, হিমোফিলিয়া বর্ণান্ধতা বলে তুমি এইচ প্লাস মানে এই এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ এরকম ধরতে পারো। তুমি এরকম করতে পারো এক্স এইচ আর এখানে এক্স ধরলে, যেখানে তুমি যে কোনো একটাকে স্বাভাবিক বলে দেবে আর একটাকে প্রচ্ছন্ন বলে দেবে। তারপর তুমি এরকম বলতে পারো ক্যাপিটাল এন আর একটা বলতে পারো স্মল এন, এন ফর নর্মাল, ঠিক আছে? ক্যাপিটাল এনটা নর্মাল আর স্মল এনটা কি আমাদের আক্রান্ত, এরকম ভাবে তুমি এগুলোকে উল্লেখ করে তারপর কিন্তু এটাকে করতে পারবে। তাহলে এইটা, এই দুটোই হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম সমন্বিত রোগ, এবং এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত কিন্তু রোগ, ঠিক আছে? তাহলে এইটা দুটোর কিন্তু আমার একটু আলাদা পড়বে আমাদের এই জিনিসগুলো। তাহলে এইবার সমস্ত প্রশ্ন আমি বলে দিয়েছি, তাও যদি তোমার মনে হয় যে এইবার আমি সমস্ত কিছু পড়লাম, এবার আমি এমসিকিউ কি রকমের আসতে পারে সেটা কি করে বুঝবো? আমার এই যে প্রশ্নগুলো তুমি সব বলে দিলে যে এটা 2 নম্বরে আসতে পারে, এটা 3 নম্বরে আসতে পারে, কিন্তু পরীক্ষায় কিছু প্রশ্ন 2 নম্বরে আসবে, কিছু প্রশ্ন হবে 3+2, কিছু প্রশ্ন হবে 2+3, কিছু প্রশ্ন আসতে পারে 1+4 বা 4+1। তাহলে এই জিনিসগুলো আমি প্র্যাকটিস করবো কি করে? তো তার জন্য কি করতে হবে, আমাকে ফাইনাল পরীক্ষা, অর্থাৎ আমাদের এখন যে কি চলছে, আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু আর 2 সপ্তাহ পর থেকে চালু হবে। তাহলে সেই পরীক্ষায় বসার আগে বাড়িতে বেশ কিছু মক টেস্ট দিতে হবে। আর সেই মক টেস্টের জন্য আমি কিন্তু আমার চ্যানেলে ফ্রি মক টেস্ট তোমাদের জন্য রান করছি, যেখানে অলরেডি সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং অর্ধেকের বেশি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আগামীকাল আমাদের লাইফ সায়েন্সের শেষ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হবে এবং তারপর থেকে ফুল টেস্ট চালু হবে। তো এইটা তোমরা চাইলে জয়েন করতে পারো, তার জন্য কিছুই না, তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, এই কিওয়ার্ডটা স্ক্যান করে জয়েন করতে পারো, অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। তো সেখান থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারো। অনেক রকমের কিন্তু ফ্রিতে তোমাদের জন্য ভালো ভালো রিসোর্সেস এবং কন্টেন্ট কিন্তু সেখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এটুকুই। যে প্রশ্নগুলো বলে দিলাম সেগুলো ভালো করে পড়ে ফেলো, এই প্রশ্নগুলোই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হোক এবং মাধ্যমিক 2027 হোক তার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং আজকে তুমি এই জিনিসগুলোকে রেডি করে ফেললে তোমার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনও যেমন ভালো হবে, তোমার মাধ্যমিক 2027 এর প্রিপারেশনে তুমি আরো এক পা কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো পড়ে ফেলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন।